আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে আমরা নাম্বার 1 প্রিন্সিপালটা দেখব, পিপল ফেস ট্রেড অফস। সো ট্রেড অফস বলতে আমরা কি বুঝি? ট্রেড অফস মানে হচ্ছে বিনিময়। হ্যাঁ, তো পিপল বিনিময় ফেস করে। ব্যাপারটা কেমন? টু গেট সামথিং দ্যাট উই লাইক উই ইউজুয়ালি হ্যাভ টু গিভ আপ সামথিং এলস দ্যাট উই অলসো লাইক। অর্থাৎ আমরা যে জিনিসটা পাই সেই জিনিসটার বিনিময়ে আমাদেরকে অবশ্যই কিছু না কিছু গিভ আপ করতে হয়, ত্যাগ করতে হয়, যেটা কিনা আমরা অলসো লাইক করি, মানে সেটাও আমরা পছন্দ করি। যেটা আমরা ত্যাগ করছি সেটাও পছন্দ করি এবং যেটা আমরা পাচ্ছি সেটাও পছন্দ করি। বাট এখন প্রশ্ন যে কেন এই ত্যাগটা করতে হয়? আমরা কি যা পছন্দ করি একসাথে সবকিছু পেতে পারি না? না, আমরা পারি না। কেন পারি না? কারণ আমাদের রিসোর্স স্কেয়ার্স। যেহেতু আমাদের রিসোর্স লিমিটেড, সো আমরা চাইলেও আমাদের সব পছন্দের জিনিস একসাথে পেতে পারি না। তাই আমাদেরকে একটা পণ্যের বিনিময়ে বা কোনো কিছু যেটা আমরা পছন্দ করি সেটা পাওয়ার বিনিময়ে আমাদেরকে কিছু একটা ত্যাগ করতে হয়, যেটা আমরা পছন্দ করি বা যেটাও আমরা চাইতাম। তো এক্সাম্পল দিলে ব্যাপারটা ভালোভাবে ক্লিয়ার হবে। পার্সোনাল ক্ষেত্রে ট্রেড অফস নিয়ে বললে প্রথমেই স্টাডি নিয়ে এক্সাম্পল দেওয়া যায়, যে পার্টি ভার্সেস স্টাডি। হ্যাঁ, এখন তো আগামীকালকে আমার এক্সাম আছে, আমি আজকের রাতটা আমার কাছে সময় আছে। এখন আমি চাইলে এই রাত্রে পড়াশোনা করতে পারি, আর নয়তো পার্টিতে যেতে পারি। যদি আমি পড়াশোনা করি তাহলে পার্টিতে যেতে পারবো না, আর যদি পার্টিতে যাই তাহলে পড়াশোনা করতে পারবো না। পড়াশোনা না করলে, প্রিপারেশন না নিলে আগামীকালকে এক্সাম খারাপ হবে, আর পার্টিতে না গেলে ফ্রেন্ডদের সাথে দেখা সাক্ষাৎটা মিস হবে। সো এই যে একটার বিনিময়ে আরেকটা ট্রেড অফ করতে হচ্ছে, দুটোই আমার কাছে খুব পছন্দের ছিল। পড়াশোনাটাও দরকার, আবার ফ্রেন্ডদের সাথে দেখা করাটাও দরকার, বাট যে কোনো একটাকে চুজ করতে হবে। এটা ট্রেড অফস, বিনিময়। সেকেন্ড ওয়ান মানি ভার্সেস লেজার। সো কেউ যদি বেশি সময় ধরে কাজ করে তার ইনকামটা বেশি হবে, সে অবসর সময় কম পাবে। আর কেউ যদি কম সময় ধরে কাজ করে তাহলে তার ইনকাম কম হবে, তার অবসরটা বেশি হবে। হ্যাঁ, এটাও ট্রেড অফস। আরেকটা দেওয়া আছে কি, এনভায়রনমেন্ট ভার্সেস গুডস। সো এখানে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের যেই গুডসগুলো আছে এগুলো তো ইন্ডাস্ট্রিতে প্রোডাকশন হয়, তাই না? তখন ইন্ডাস্ট্রি প্রোডাকশন যখন হয়, বর্তমানে যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা অনেক গ্রো করছে, সবাই এটাকে গ্রো করতেও চাচ্ছে, কারণ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হলে বেশি প্রোডাকশন হয়, বেশি প্রোডাকশন হলে জিডিপির পরিমাণ বেড়ে যায়। কিন্তু এতে এনভায়রনমেন্টের যে হার্মটা ক্ষতিটা এনভায়রনমেন্টের পলিউশনটা সেটাকে তো আসলে গিভ আপ করতে হচ্ছে, তাই না? সো প্রোডাকশনের বিনিময়ে আমরা গিভ আপ করছি কি, আমাদের এনভায়রনমেন্টটা আমরা গিভ আপ করছি। আবার আমি যদি এখন এনভায়রনমেন্টটাকে প্রোটেক্ট করতে চাই, তাহলে দেখা যাবে আমাদের ইন্ডাস্ট্রির ওপরে বিভিন্ন ধরনের রেগুলেশন দিতে হচ্ছে, বিভিন্ন ধরনের ট্যাক্স আরোপ করতে হচ্ছে। সো তখন আবার কি হবে, যে প্রোডাকশন কস্ট বেড়ে যাবে, প্রোডাকশনের পরিমাণটা কমে যাবে। তো তখন দেখা যাবে যে জিডিপির পরিমাণ কমে গেছে। সোসাইটাল ট্রেড অফসের মধ্যে এক্সাম্পল আছে কি, গানস ভার্সেস বাটার। মানে কোনো দেশের এক সরকার যদি গানস মানে যে ন্যাশনাল ডিফেন্সে যদি বেশি পরিমাণে ব্যয় করে থাকে, ন্যাশনাল ডিফেন্সের ডেভেলপমেন্টের জন্য, ইমপ্রুভমেন্টের জন্য খরচ করে, তাহলে সে বাটার মানে কনজিউমার গুডস কিংবা অন্যান্য সেক্টরের কথা বললে হেলথ সেক্টর, এডুকেশন সেক্টর, এইসবই কিন্তু সেই সরকার ব্যয় করতে পারবে না, যার কারণে লিভিং স্ট্যান্ডার্ড বাড়াতে পারবে না। সো হয় ন্যাশনাল ডিফেন্সে বেশি ব্যয় করতে হবে, নয়তো মানে কোনটাতে ব্যয় করবে এটা ট্রেড অফ আর কি, যে ন্যাশনাল ডিফেন্সে যদি বেশি ব্যয় করে তাহলে কনজিউমার গুডে বেশি একটা ব্যয় করতে পারবে না। সো রিকগনাইজিং ট্রেড অফস ইজ দ্য স্টার্টিং পয়েন্ট অফ ইকোনমিক থিঙ্কিং। আসলে অর্থনীতির চিন্তাটা মূলত এখান থেকেই শুরু হয়, ট্রেড অফস থেকে, কোনটার বিনিময়ে কোনটা ছেড়ে দিতে হচ্ছে। Every choice has a cost, and understanding these costs is essential for making good decisions. So প্রত্যেকটা চয়েসেরই একটা করে কস্ট আছে, এবং এই কস্টটা আমাদের জন্য বোঝা খুবই এসেনশিয়াল, কারণ গুড ডিসিশন নেওয়ার জন্য। ইকোনমিক্স আমরা কেন পড়ছি? আমরা ইকোনমিক্স মূলত পড়ছি গুড এবং এফিশিয়েন্ট একটা ডিসিশন যাতে নেওয়া যায় সেই জন্য। এখানে ট্রেড অফের সব থেকে গ্রেট একটা এক্সাম্পল এফিসিয়েন্সি ভার্সেস ইকুয়ালিটি। এফিসিয়েন্সি বলতে আমরা কি বুঝি? গেটিং দ্য মোস্ট স্কেয়ার্স রিসোর্সেস। আর ইকুয়ালিটি বলতে আমরা বুঝি ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ প্রসপারিটি। এফিসিয়েন্সিটাকে আমরা পায়ের সাথে কম্পেয়ার করতে পারি, একটা সার্কেলের সাথে কম্পেয়ার করতে পারি, যে সার্কেল যত বড় হবে আমরা বলতে পারি এফিসিয়েন্সি তত বৃদ্ধি পেয়েছে।
সার্কেল যত ছোট হবে আমরা বলতে পারি এফিসিয়েন্সি কমেছে। ইকুয়ালিটিটাকে কম্পেয়ার করা হচ্ছে সেই সার্কেলের স্লাইসগুলোর সাথে, যে স্লাইসগুলো ছোট নাকি বড় নাকি সমান, সেটা দিয়ে আমরা ইকুয়ালিটিটা বুঝতে পারি। এখানে সব থেকে ভালো একটা এক্সাম্পল হতে পারে রিডিস্ট্রিবিউটিং ইনকাম ফ্রম ওয়েলদি টু পোর অ্যাচিভস গ্রেটার ইকুয়ালিটি। এখন যদি ইকুয়ালিটি অ্যাচিভ করার জন্য আমরা ইনকামটাকে রিডিস্ট্রিবিউটিং করি, অর্থাৎ যারা ওয়েলদি আছে সোসাইটিতে তাদের থেকে কিছু অংশ আমরা পোরদের দিয়ে দিই, তাহলে কি হবে? তাহলে ইকুয়ালিটি নিশ্চিত হবে। বাট এটা কি এফিসিয়েন্ট হবে? এখানে এফিসিয়েন্সি কি বাড়বে? এফিসিয়েন্সি বাড়বে না। কেন? কারণ but reduces incentives to work and produce, shrinking the size of the economic pie. যারা ওয়েলদি আছে তাদের কাজ করার ইচ্ছা আগ্রহ কমে যাবে এবং তারাও কম ইনকাম শুরু করবে, যার কারণে আমাদের এফিসিয়েন্সি আরও কিন্তু এফিসিয়েন্সিটা কমে যাবে। ইকুয়ালিটি যদিও হবে তখন আমার কি হবে, যে আমাদের যে এখানে বলছে শ্রিঙ্কিং দ্য সাইজ অফ দ্য ইকোনমিক পাই, অর্থাৎ আমরা যে সার্কেলের সাথে এফিসিয়েন্সি তুলনা করছিলাম, অর্থাৎ আমাদের সার্কেলটা ছোট হয়ে যাবে, শ্রিঙ্ক করবে, কারণ এফিসিয়েন্সি কমে যাবে। বাট ইকুয়ালিটি আছে, হ্যাঁ, যে স্লাইসগুলো আছে স্লাইসগুলো সমান হবে, বাট আমাদের সার্কেলটা ছোট হয়ে যাবে কারণ এফিসিয়েন্সি কমে যাচ্ছে। সো এখানে আমরা দেখতে পেলাম যে এফিসিয়েন্সি এবং ইকুয়ালিটি দুটাই কিন্তু বিনিময় হচ্ছে। মানে আমি যদি এফিসিয়েন্সি গেইন করতে চাই ইকুয়ালিটি আমি পাবো না, আবার ইকুয়ালিটি গেইন করতে গেলে এফিসিয়েন্সি আমাকে গিভ আপ করতে হবে।